সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, সংবিধান নিয়ে কেউ যদি পছন্দ অনুযায়ী নাড়াচাড়া করে, এর মানে এই না যে সংবিধান নাই। আপনি যদি আমি যদি এখন এই কাপটা নিয়ে নাড়াচাড়া করি, আমি যদি এই কাপটা আমার পায়ের তলে রেখে দেই, তার মানে এই না যে এই কাপটা নাই, এই কাপটা আছে। আমি এটা নিয়ে তাল্টি বাল্টি করতেছি। নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে বলে তাল্টি বাল্টি করো না, চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজে বলে লড়র ভড়র কইরো না। নাহিদ ইসলামকে আজকে জেরা করা হয়েছে, তার আগে তিনি জবানবন্দি দিয়েছেন। দুটো জায়গায় একটা তিনি বলেছেন জবানবন্দিতে যে 4 তারিখেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্রস্তাব দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার জন্য, এবং আজকে তিনি যেটা বলেছেন সেটি বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং এটা একটা সুদীর্ঘ পরিকল্পিত পরিকল্পনার অংশবিশেষ হিসেবে এই সরকার এসছে, এটা কোনোটাই ঠিক নয়। এই দুটো কথার মধ্যে কি আপনার কোনো কনফ্লিক্ট মনে হয় কিনা, আগের দিন যেটা বলা এবং পরের দিন যেটা বলা? প্রথম হচ্ছে নাহিদ ইসলামকে জেরা করবেন দুই পক্ষই, অর্থাৎ যারা বাদী এবং যারা বিবাদী, এবং এই যে ক্রস জেরা হবে সেই জেরাতে যারা প্রশ্ন করছেন সেইখানে তাদের মনোযোগ এবং মেধা দুইটাই বিনিয়োগ করতে হবে। আনফরচুনেটলি আমার কাছে মনে হয়েছে এখানে বাদীর পক্ষে এবং বিবাদীর পক্ষে উকিল আসলে একই ধরনেরই তাদের ইচ্ছা। তো অতএব এই বিচারটা আসলে যেভাবেই হোক জেরা করার প্রক্রিয়াটা আসলে খুব একটা ভালো না। আমি খুব সহজভাবে আপনাকে বলি, 4 তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে 5 তারিখে সরকার পতন হবে, অথবা 15 তারিখে হবে, অথবা 25 তারিখে হবে? সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছেন। এখানে রাজাকি সাহেব বলেছেন যে 3 তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন, কাজে ওইটা সরকারের অনেকে, ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে, শুধু দারোয়ান আছে, কিন্তু পাশের বাড়ির লোকটাকে 15 দিন আগে বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নিবেন। তো আমার লোক পালিয়ে গেছে, কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে? তখনও তো ওনারা আন্দোলনে জিতে নাই, তখনও তো ওনারা জানে না যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে, তাই না? এটা তো বলা হচ্ছে এটা অভিপ্রায় সরকার, জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু 4 তারিখ উনি জানেন কেমনে যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে? এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত, ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হইতো, শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশসহ নির্বংশ করে দিত, বলে নাই? তাহলে ওনারা জানতেন কিভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে, দারোয়ান থাকবে, আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে? এইটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক যৌক্তিক না, কি এটা অযৌক্তিক। তারা বলছে যে এটা আসলে কোনো পরিকল্পনার, সুদূর পরিকল্পনার অংশ একেবারে না, পরিকল্পনার অংশ নাও হতে পারে, আর এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। অনেক পরিকল্পনা আছে, এটা নাও হতে পারে, কিন্তু ওনারা জানতেন কি করে যে রেজাল্ট হয়ে যাবে এবং রেজাল্ট হলে কাকে ওখানে বসাইতে হবে? উনি 4 তারিখে শিওর হলেন কিভাবে যে 5 তারিখে আর মানে এটা ঘটবে, বা 15-20? আমি যেটা বললাম, আরেকটা হচ্ছে যে বহু লোক পালিয়ে গিয়েছে মানেই তো কেউ নিশ্চিত ছিল না যে বাকিরাও পালিয়ে যাবে, বিশেষ করে যিনি সরকার প্রধানের ক্ষমতায় বসে আছেন তিনিও যে চলে যাবেন এটা তো কেউ জানতো না, তাই না? উনি তো ধৃত হইতে পারতেন। এই ট্রায়ালের সময় এসে তারা চাইলে সেখানে সাক্ষী দিতে পারেন যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তাহলেই তো অনেক কিছু সেখানে পরিষ্কার হয়ে যায়। এখন যে ট্রায়ালটা চলছে সেখানে আসলে ওই সময়কার গোয়েন্দা সংস্থার এসে কারোর শতপ্রণোদিত হয়ে সাক্ষী দেওয়ার নিয়ম আছে কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে সাক্ষী হিসেবে ডাকুক, ডেকে তাদেরকে জিজ্ঞাসা করুক, সেটা তো করতেই পারে। যে কোনো পক্ষই সাক্ষী হাজির করতে পারে, আদালতের সম্মতি নিয়ে, আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজির করতে পারে, তারা সাক্ষী হাজির করুক। সেটা কি সরকার মানে শেখ হাসিনা এবং কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যিনি আইনজীবী আছেন, তিনি চাইলেই তাদেরকে হাজির করতে পারবেন? এখন তিনি হাজির করবেন না তো, বা এই পক্ষ হাজির করতে চাইতে পারে, দুই পক্ষের যে কোনো এক পক্ষ চাইতে পারে যে তারা আসুক, তারা এসে কথা বলুক। হ্যাঁ, কিন্তু তারা তাদেরকে হাজির করবেন যদি চিন্তা করেন একাধিক ব্যক্তি তো বন্দী, বাকিরা পলাতক, তো সেই গোয়েন্দাদের পাবে কোথায় খুঁজে? যদি বন্দীরা এসে সাক্ষী দেয়, বন্দীদেরকে সাক্ষী তলব করতে গেলে আলাদা নিয়ম রয়েছে, তো এটা আমাদের এখানে একজন রাজসাক্ষী হয়েছেন, উকিল সাহেব আছেন, সেটা বলতে পারেন। রাজসাক্ষী হয়েছেন একজনকে আমরা বললাম যে জিয়াল হাসান যিনি এমটিএমসির প্রধান ছিলেন, তিনি তো সব রেকর্ড করেছেন এবং তা আমরা দেখতেও পেয়েছি। এই রেকর্ড করার প্রক্রিয়াটাই তো অবৈধ ছিল। আপনি নাগরিকের গোপনীয়তা ভঙ্গ করবেন, এটা তো আপনি করতে পারেন না। বাংলাদেশের আইনে নাগরিকের গোপনীয়তা ভঙ্গ করার কোনো আইন নাই। তারা যে কাণ্ডটা করেছেন এখানে পুরোটাই তো অবৈধ এবং অন্যায়, এবং এই অবৈধ অন্যায় কাজটি শুধু তারা করেনি নাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের কল রেকর্ড ফাঁস করেছেন, ফেক কল রেকর্ড তৈরি করেছেন, রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষকে হেয় করার একটা প্রক্রিয়া শুরু করেছেন, এবং হেয় করার প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা যে গিয়েছেন সেই প্রক্রিয়ার মধ্যে এখন শেখ হাসিনা পলাতক, উনিও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে পড়েছেন, এবং ওনার কল রেকর্ড এখন ফাঁস হয়। 2 দিন পর উনি কাদের সাথে কি বলে এগুলা বের হয়ে আসে, কে তাকে আপা আপা ডেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় কার্বন ডাইঅক্সাইডে চলে যাচ্ছেন অক্সিজেন হারিয়ে, এগুলা বের হয়ে আসে। অন্যায় কাজ শুরু করলে, অন্যায় ওই যে বলে না পাপ বাপ কেউ ছাড়ে না, অন্যায় কাজ করলে এটা আপনার পেছন পেছন যাবে, এবং এই যে প্রক্রিয়াটাই, পুরো প্রক্রিয়াটাই অবৈধ। এই অবৈধ প্রক্রিয়া যারা করেছেন তারা যদি আবার অবৈধ প্রক্রিয়া করে তারা কি বৈধ সত্য আবিষ্কার করেছেন সেই তথ্য দিতে আসেন, আসলে পুরো জিনিসটাই হচ্ছে একটা স্ববিরোধী প্রক্রিয়া। বাংলাদেশে আইন এবং বাংলাদেশের সংবিধান, নাগরিক অধিকারকে এতভাবে হেয় করা হয়েছে, এতভাবে গুরুত্বহীন ভাবে দেখা হয়েছে যে এখন আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নিয়ে মানুষের
তর্ক করে, মানে কোন কাজটা ঠিক ছিল বা ঠিক কাজটা দিয়ে কি ভুল করা হয়েছে না ভুল কাজটা দিয়ে ঠিক করা হয়েছে। আপনি দেখেন এই তর্কের মধ্যে কিন্তু আমরা আছি। যেমন এই সরকারকে বলেছে জনগণের অভিপ্রায় সরকার, এই সরকারেরই মিটিং এর মধ্যে দাঁড়িয়ে একজন আইনজীবী বলেছেন এই সরকার অবৈধ। আবার এই অবৈধ সরকারই আবার নাকি সংবিধান বৈধভাবে পরিবর্তন করতে পারে। আবার এই সংবিধান বৈধভাবে পরিবর্তন করতে গেলে কিন্তু যে সংবিধানের অধীনে সরকার তৈরি হয়েছে, রেফারেন্স নিয়েছে 106 ধারায়, তাহলে 106 ধারাও তাহলে সে ইউজ করতে পারে না, কারণ এই সংবিধানটা তো সে রাখতে চায় না। মানে আপনি দেখবেন যে এইখানে একটা পাজলের পিসের সাথে আরেকটা পাজলের পিস মিলে না, মনের ইচ্ছা মতো আর কি। ছোটবেলা আপনি দেখবেন কি বাচ্চারা পাজলের পিস মিলাতে নেয়, তো মিলাতে নিলে দেখা যায় যে দুইটা পিস মিলে নাই, তখন মনের ইচ্ছা মতো ছিঁড়ে টিড়ে ওইটা ঠিক করে নেয়, এখানে বসে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে এখানে অনেকেই কাজ করছেন। 78.7% মনে করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সব ইতিবাচক। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এই যে যারাই জরিপটা করছেন এরা একাধিক জরিপ করেছেন। এর আগেও ইনোভেশন কোম্পানিটা আরেকটা জরিপ করেছে, এটা একটা প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানিকে আপনার মনে হয় নিজের পয়সা খরচ করে জরিপ করে? না, নিশ্চয়ই তাকে এই জরিপে পয়সা তাকে কে দিয়েছে এইটা আগে জিজ্ঞেস করতে হবে। দ্বিতীয় হচ্ছে এই কোম্পানি কেন শুধু কিছুদিন পর পর এই সরকার আর এই গণতন্ত্র কে কতটুকু চায়, কত পার্সেন্ট ভোট হবে এইটা নিয়ে খেলে এত তাদের আগ্রহ কেন? এই কোম্পানি আগে কি রিসার্চ করতে, গত 5 বছরে বা 10 বছরে তারা কি কি রিসার্চ করেছে এইটাও তাকে প্রশ্ন করা হচ্ছে। তৃতীয় হচ্ছে এই যে রিসার্চটা হয়েছে, এই রিসার্চটা যে হয়েছে এইটা লেজিটিমেট একটা ভ্যালিড রিসার্চ কিনা সেটাও প্রমাণ করতে হবে। কারণ কারা এটা স্যাম্পল কালেক্টর ছিল, কোন কোন জায়গাতে স্যাম্পল কালেকশন করা হয়েছে, রিপ্রেজেন্টেটিভ পপুলেশন কিভাবে বের করা হয়েছে, এইখানে যে পি ভ্যালু তৈরি করা হয়েছে সেই পি ভ্যালুটা কিভাবে এসেছে, তারপরে হচ্ছে এখানে যে ব্যক্তিদেরকে নির্বাচন করা হয়েছে বয়স ভিত্তিক, তাদের রাজনৈতিক বিবেচনা ছিল কিনা এই বা ছিল না, এই জিনিসটা কিভাবে তারা দেখেছেন। এবং ধরেন আমি স্যাম্পল কালেক্টর, আমি গিয়েছি, আমি মনে করেন বিএনপি করি, তো আমি দেখতে পাচ্ছি যার কাছ থেকে আমি প্রশ্ন করছি তার কথাবার্তা সব জামাতের পক্ষে যাচ্ছে, আমি কি ওখানে ম্যানিপুলেট করি নাই কিনা, এই এরর গুলাকে তারা কিভাবে ফিক্স করেছেন। মানে যে স্যাম্পল কালেক্টর সেটা নিজের বিশ্বাস অনুযায়ী কোনো কিছু সেখানে ঢুকিয়ে দেয় নাই, এটাই বা আমরা কি করে করবো। সবচেয়ে অদ্ভুত হচ্ছে সরকারকে নিয়ে ওনারা রিসার্চ করেছেন, সরকারের সমর্থক কত পার্সেন্ট বা সরকারকে কারা ভালো মনে করেন, সরকারের সবচেয়ে পপুলার ব্যক্তিকে পাশে বসিয়ে নিয়েছেন। আপনি যার ভালো মন্দ বলবেন তাকে পাশে বসিয়ে নিয়েছেন, এটা কেন হবে? তাইলে বিএনপির একজনকে বসাতেন পাশে, জামাতের একজনকে পাশে বসাতেন, সবাইকে নিয়ে ঘোষণা করতেন রেজাল্টটা। এটা সরকারি লোককে নিয়ে কেন আপনি এটা করেছেন? কিন্তু তারপর আপনি মনে করেন না নাকি যে এই 78% লোকের কথা আপনি বলছেন না, ওই এই একই ধরনের একটা রিসার্চে কিছুদিন আগে বলা হয়েছে 56% লোক পিআর বুঝে না। তো 56% লোক পিআর বোঝে না, কিন্তু 78% লোক এই সরকারকে খুব ভালোবাসে। আর 78% লোক সরকারকে ভালোবাসে, তাহলে এদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করা উচিত এই সরকারের ভালো ভালো কাজগুলোর মধ্যে কি মাজার ভাঙা আছে, এই ভালো ভালো কাজগুলোর মধ্যে কি মব তৈরি করা আছে, ভালো ভালো কাজগুলোর মধ্যে যে স্বাস্থ্য উপদেষ্টা যে মাইলস্টোন এত বড় দুর্ঘটনার পরও ওনার কোনো টিকিটাও দেখা যায় নাই সেটা আছে। এই সরকারের একজন উপদেষ্টা আছেন প্রাথমিক গণশিক্ষা, আমাদের ডাক্তার সাহেব, উনি গত 12 মাসে উনি কি করেছেন এটা আপনি বলতে পারেন? রাজ্য কিভাবে বলতে পারেন? এই 78% লোক যে এই কাজগুলি খুব ভালো বলেছেন, তাহলে এই 78% লোক নিশ্চয়ই এটা মনে করেন যে পত্রিকা অফিসের সামনে গরু জবাই দিয়ে জিয়াফত খাওয়ানো এটা ভালো, লোকজনের ঘরের মধ্যে ঢুইকা লোকজনের জুতা টুতা বাটার দোকান লুট করা সেটাও ভালো, এবং এগুলো যে হয়েছে সরকার যেগুলো ঠেকাতে পারেন নাই সেগুলো নিশ্চয়ই খুব ভালো কাজ, এবং এইগুলাই হইতে হবে। এগুলা করলে 78% জনসমর্থন পাওয়া যায়। আবুল রাজা কি আমাদের সাথে আছেন? আলোচনাটা করতে চাই এখান থেকে যে প্রসঙ্গটা যে 4 মাস যদি নির্ধারিত সময় নির্বাচন হয়, যদি, কারণ আমরা সবাই যদি ব্যবহার করছি, এখনো পর্যন্ত কেউ নিশ্চিত না, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এটা হচ্ছে অক্টোবর মাস, মাঝখানে 4টা মাসের মধ্যে এই বিচারিক প্রক্রিয়া যদি প্রাথমিকভাবে শেষ হয়, পরে এটা আপিলের ডিভিশন যাবে, নানা কিছু হবে, একটা নতুন সরকার জায়গায় আসবে। আপনি বলছিলেন যে সেটা তো পরিবর্তিত হয়, নির্বাচনটা এই যে যদি আমরা ব্যবহার করি, আপনার মধ্যে কি কোনো যদি আছে নাকি আপনি নিশ্চিত? আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিচারগুলো কিন্তু সবসময় রাজনৈতিক ভাবে হয়েছে। এমনি গল্প আমি মুখে যতই বলি, যেমন বাংলা বলে আইন চোখে দেখে না, কিন্তু বাংলাদেশ আইন চোখে দেখে, কাকে ধরবে বেছে বেছে ধরে, কে চালায়। আপনি জানেন যে সালাম 5,000 কোটি টাকা নিয়ে গেছে, তো আবুল বারাকাত 4,000 কোটি টাকা জনতা ব্যাংক থেকে সরে গেছে, তাদের মতো লোককে গ্রেফতার করার পর বলে ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের প্রফেসর গ্রেফতার। এই যে শিরোনাম, এই শিরোনামটা কিন্তু অনেক কিছু ম্লান করে দেয়, ঢেকে দেয়। এটার মানে হচ্ছেই যে আপনি এই যে টাকাটা লুটে হইলো সেটা নিয়ে এখন পর্যন্ত এমন কিছুই হয় নাই, কিন্তু খালেদা জিয়ার 2 কোটি টাকা কোন জায়গায় রাখছে, কোন ব্যাংকে নিয়ে রাখছে, সেটা 6-7 কোটি দিচ্ছে, সে 7 বছর জেল খাটছে। আমি সেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি না, আমি বলছি বিচারটা আপনি সিম্পল চিন্তা করেন। সাগরনী হত্যা 14 বছরে জাজমেন্ট হচ্ছে না, জাজমেন্ট না সরি পুলিশ রিপোর্টই হচ্ছে না। সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুকে সবাই গর্ব করে, তার একটা এক্সাম্পল আমি আপনাকে দেই। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কোথায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে? আপনি আমাকে বলেন। বঙ্গবন্ধু যারা কিল করছে তাদের বিচার হয়েছে, তারপরে আনিসুলকে স্টেটমেন্ট দিছে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা কমিশন গঠন করতে হবে। আপনি যখন কিলার পেয়ে যান তখন ষড়যন্ত্রকারী পাওয়া যায়, কিলার পেলেই ষড়যন্ত্রকারী পেতে হবে, কারণ তাকে মারতে বলছে কে?
তো কিলাররে আপনি ঝুলাই দিলেন, ক্রিমিনাল কেসের তো অর্ধেক বিচার হয় না। সো দিস ইজ দ্য জাজমেন্ট। তো সুতরাং আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ হাসিনার মতো লোক দরকার ছিল, তাইলে বিচার করা সম্ভব। এই ইউনূস সরকার, আমরা যে সরকারের কথা বলি, বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে, কোর্ট বিচার করবে, এটা হলো সিম্পল লজিক। কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে? পারে না। এটা যদি এখন গায়ের জোরে কেউ বলে ভিন্ন কথা, কারণ আমি এই আবহাওয়ায় বড় হয়েছি, সেজন্য আমি বলছি। এখন সেজন্য আমি বলছি যে এই বিচার কিভাবে হবে, কতটুকু হবে, সেটার জন্য আরেকজন শেখ হাসিনার মতো লোক যদি ক্ষমতায় থাকতো, তাইলে পরে যে বিচার চাইতো সেটাই হইতো। কিন্তু এখন আমি বলতে পারি না। আর এই যে সকল কথা যারা বলে চুলছেরা বিশ্লেষণ বিচার হইতে হবে, নিখুঁত বিচার হইতে হবে, তার মানে বিচারটা তারা চায় না, তাদের এটা বক্তব্য। কেন বিচার তো চুলচেরাই হওয়া উচিত, নিখুঁতি হওয়া উচিত। আমি সেটা বলছি না। আমি কিন্তু তাহলে যদি তাই হয় তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচারটা হইল না কেন? সিম্পল লজিক। আপনি তো কিলারকে ঝুলাই দিলেন, ষড়যন্ত্রকারীর জন্য কমিশন আনিছিল, তাহলে ষড়যন্ত্রকারী তখনই তো পাইতেন। তাদেরকে খুঁজে না পাওয়া যেত, নামটাও তো কাগজে আসবে, এরা ষড়যন্ত্রকারী ছিল, সেটাও তো আসে না। শেখ হাসিনা তো আদর্শ না। আপনি আদর্শ আমি বলছি না, আমি বলছি বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ কারা করে। না, উনি যদি নিয়ন্ত্রণ অন্য কিছু থেকে করতে, আমরা তো ভালো বিচার চাই দেখে শেখ হাসিনার পতনের দিকে সবাই চাই। ভালো বিচার আপনি ওভারনাইট কিভাবে চাইবেন? আপনি শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বাইতুল মালের খতিব পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, সমস্ত অর্গান থেকে লোক পালায় গেছে, আবার সেই লোকগুলোকে আপনি বসায় বিচার করতেছেন। সুতরাং আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশন কোন বিচারটা হচ্ছে। এগুলো যদি আমরা অবজারভেশনে না নেই, আপনি অন্য সময়টা হবে না। সোজা হন, একটা কম্পারিজন চলে না। আপনি চক্ষু বন্ধ করে ভাবতে হবে বিষয়গুলো। এইবার আসলে আপনি নির্বাচন চাই, যে কথাটা বললে ফেব্রুয়ারি নির্বাচন, আপনি এই যে দেখেন নির্বাচনের প্রক্রিয়া, আজকে তো সব ঠিক আছে। ইউনূস সাহেব কি করছেন? একটা চিঠি দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনকে যে তুমি নির্বাচন করো। উনি কি বলছেন? পিআর পদ্ধতি সংবিধানে নাই, কেউ জানতে চায় নাই। নাম্বার ওয়ান, কেউ জানতে চায় নাই, কারণ সংবিধানে বলাই নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে। নির্বাচন হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতিতে। আপনি বললেন পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নাই। এক, দুই, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। কোন সংবিধান মোতাবেক? কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে? এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান মোতাবেক? এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের। কোনটা বলেন আপনি? 72 সংবিধান। কত? 72 সংবিধান। 72 সংবিধান। 72 সংবিধানে কি বলা আছে? যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, হ্যাঁ, তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। হ্যাঁ, তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে? 26শে ফেব্রুয়ারি মাস 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল? টেল মি। জনগণের সরকার রাজনৈতিক দলের, কোন জনগণ বলছে? জনগণের সরকার রাজনৈতিক দলের সরকার সংস্কার করে তারা একটা নির্বাচন দিতে চেয়েছেন। এটা কোথায় সরকারের সংস্কার? ভাষ্য, এটা সরকারের ভাষ্য। হয়েছে নাকি সংস্কার? এই টেল মি, বি প্র্যাকটিক্যাল। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। ওখানে আছে প্রায় নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন। উনি যেদিন পালিয়ে গেছেন, সংবিধানে লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো, দেন ফুল স্টপ। ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে, থেমে গেছে। বিলুপ্ত হয়েছে কিনা সেকেন্ড কোশ্চেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সংবিধান স্টপ হয়ে যায় কিভাবে? বলছি শুনেন, না শুনলে তো হবে না। হ্যাঁ। উনি থেমে গেছেন, থেমে উনি চলে গেছেন। তারপরে কি হলো? কেউ কেউ বলে 4 দিন, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে সরকার ছিল না। আপনারা বোধহয় তাই বলেন। ওয়াকারুজ্জামান সাহেব কি বলছিলেন? আমি আপনাদের দায়িত্ব নিলাম। এইটাই সংবিধান, এইটাই সংবিধান। আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে, উনি বলেছেন। এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে। মিটিং করে বলছে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। বলছে কিনা? বলছে। 7 তারিখ। কার কাছে বলছে? ইউ টেল মি। কার কাছে? ইউনূস সরকার তো 8 তারিখে আসছে। উনি কার কাছে বলছেন? দায়িত্ব নিয়েছে যার কাছে, তার কাছে। অফকোর্স সেনা প্রধানের কাছে নির্বাচন চাইছে। ওইটাই ছিল সংবিধান মোতাবেক। তার আগে একটু কথায় আসি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন তার সাথে মিটিং করে সবচেয়ে বড় দল বললাম আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ডিসেম্বর 25-এর মধ্যে, কোন সংবিধানে চাইছিলেন? ডিসেম্বর 25-এ নির্বাচন চাইছিলেন কোন সংবিধানে? তারপর তো ফেব্রুয়ারিতে গেল, সেটা সেকেন্ড কোশ্চেন। ডিসেম্বর 25-এ নির্বাচনটা চাইলেন ইউনূস সাহেবের কাছে, কোন সংবিধানে? এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, এবং সেটা অলিখিতভাবে চলমান। তা না হলে ইউনূস সাহেব যখন চিঠি দিয়ে দিলেন নির্বাচন কমিশনে নির্বাচন করার পর কোন জন্য, আমাদের তো সব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কথা। এখনো কেন ঐক্যমত্যের কমিশন, এখনো কেন তো সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, কারণটা কি? আমি আব্দুল তুষার কাছে অনেকগুলি প্রশ্ন জমেছে। আব্দুল তুষার,
আমি জানি যে প্রশ্নগুলো উত্তর দিতে চাইছি প্রধান না, বিষয় প্রশ্ন হচ্ছে না করুন। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন মানে সেনাপ্রধান সরকার তৈরির দায়িত্ব নেন নাই। সেনাপ্রধান নিরাপত্তা জনগণের, ওনার যেটা কাজ, ওনার যেটা এখতিয়ারের বাইরে উনি কোনো দায়িত্ব নেন নাই। না, যদি অন্তত না, দেখাতে হবে। আমি আপনাকে বিরক্ত করি নাই ভাই। না, আপনি মাঝখানে বলেন না। না উনি যে না, আইন না, আপনি যদি মাঝখানে বলেন, আপনি আচ্ছা, বলেন। বলুন, আচ্ছা, আমি আমরা শেষ শুনে নিই, আমরা করি। শুনে না, নিই। আমি শেষ করি। না, 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 বলেন। আপনি তো বলেন। না বলেন দাদা। উনি যখন বলেছেন যে আমি দায়িত্ব নিলাম, উনি ওনার এখতিয়ারের মধ্যে দায়িত্ব নিবেন। উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন? বলেন নাই। উনি একেবারে আইনের মধ্যে ছিলেন। উনি দায়িত্ব নিয়ে কি করেছেন? একটা সরকার তৈরিতে সহায়তা করেছেন, কারণ একটা সরকার লাগে দেশ চালাতে। এবং উনি দায়িত্ব নেওয়ার আগে, তাহলে নাহিদ যখন বলেছিল 4 তারিখে যে ডক্টর ইউনূসকে ফোন করে বা যেমনি করে থাকুক, উনি কোন দায়িত্ব নিয়েছিলেন? নাহিদ সরকার ঠিক করে দেওয়ার, প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার? এটা কিন্তু বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, দেশে সংবিধান আছে, সেই সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে। সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে। তাহলে সংবিধান না থাকলে পরে একটা লিখিত সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই, অলিখিত সংবিধান চালু হয়েছে, এটা কেউ বলতেও পারবে না। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজেই একটা ভুল এবং অন্যায়। তৃতীয় হচ্ছে, সেনাপ্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই। সেনাপ্রধানের কাছে কেন নির্বাচন চাইবে? বিএনপি নির্বাচন চেয়েছে, সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? কাছে চাও নাকি? রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল নাকি? রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল? না না, আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি ছিল না, না? রাষ্ট্রপতি ছিল। তাহলে কার কাছে চাবে মানে কি? রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে এই সরকার তৈরি করার জন্য। রাষ্ট্রপতি যেখানে এক্সিস্টেন্ট, সেখানে বিএনপি চালে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে, কারণ তিনি তো একমাত্র সাংবিধানিক পদধারী। তাহলে এটা মুখের উপরে চাপাই দিলে হবে? বিএনপি কোথাও বলেছিল যে সেনাপ্রধান আপনি নির্বাচন দেন, কিংবা ডক্টর ইউনূস নির্বাচন দেন, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস নির্বাচন কখনো দেন? আসেন নাই, হ্যাঁ। বরং বিএনপিকে তারা অন্তর্বর্তী সরকারে ঢোকানোর চেষ্টা করেছিল, বিএনপি ঢুকে নেই। কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় নাই। বিএনপি এখনো পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই। তৃতীয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে। এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে, এইটার জবাব বিএনপি দিবে কেন? আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন? আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে? এটা কোথায় লেখা আছে? এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে। সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে 300 আসনের সংসদ হবে। তাহলে সেই 300 আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন, এটা কি হিসাবে আলোচনা করছেন? উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে? অতএব ডক্টর ইউনূস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, 300 আসনের নির্বাচন হবে। 300 আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু সবাই ঐকমত্য হয়েছে, তাহলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে 2 বছরের মধ্যে। এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না? তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে, তাহলে তারা উচ্চকক্ষ দিবে। আর যদি অঙ্গীকার ভঙ্গ করে, সেটাও তখন আলোচনা হবে। এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায়, কোথায় যাবে? আদালতে। যে এই সংবিধান কি লিখিত না অলিখিত, তাই না? আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে, এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে। কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ে মীমাংসা না হয়, তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত। এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে? এই আদালতের ক্ষমতার উৎস কি? কোন সংবিধান? যে সংবিধানে পরিষ্কার ভাবে বলা হয়েছে জনগণ এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস। আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণ কিভাবে তার রায় দেয়? ভোটের মাধ্যমে দেয়। সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে? নতুন যে সংবিধানটা বানানো হবে, সেখানেও বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে? যদি সেটা করে, তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে, এটা বলার কোনো অধিকার আছে? কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধান ক্ষমতার উৎস, সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি হচ্ছে? বলো না, সেনাপ্রধান এটা কোনোদিন বলেন নাই। রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে, এটা একদম ঠিক কথা। কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে, সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে, তাহলে কিন্তু রিট করার অধিকার এখনো জনগণের। এই সরকার গঠনে কি বিএনপির কোনো কিছু ছিল না, স্টেক ছিল না? এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, এবং যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন, যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই। এখন এই সরকার যখন তৈরি হয়েছে, এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে। কেন দিয়েছে? কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য। সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন, এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছেন। এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন, অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন করার নিয়ম আছে? নির্বাচনী আইন, হ্যাঁ, নির্বাচনের পদ্ধতি বদল করা, নির্বাচনের আইন বদল করা, নির্বাচন কাদেরকে দিয়ে অনুষ্ঠিত হবে, সেখানে কারা কারা অংশ নেবে, এটা কোন সংবিধানে? অলিখিত সংবিধানে কোথায় কোথায় অলিখিত সংবিধান নয়, কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে বাংলাদেশ বলা হয়েছে সংবিধান পরিষ্কারভাবে লিখিত। এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিত ভাবে লেখা হয়েছে, এটাও তো জানতে হবে। যে অলিখিতটা কার কাছে আছে, কার মাথার মধ্যে, কার ব্রেইনে? ওই যে একজন গবেষণা করেছে না, ব্রেইন নামে একটা, ওরকম ব্রেইন কার ব্রেইনের মধ্যে এটা আছে যে অলিখিতটা? আবু হেনা রাজাক একসাথে বলেছেন যে শেখ হাসিনা পতনের পরে আসলে একটা অলিখিত সংবিধানে দেশ চলছে। কোথা থেকে আসলে এটা আসে, এটাও আমরা শুনি। তারপরে সংবিধান তো অলিখিত, আপনি লিখিত পাবেন? 72টা তো আছে, লিখিত আছে, আমাদের বই আছে। 72টা তো স্টপ হয়ে গেল। আমি আমার আপনারটা হ্যাঁ পাবো না লিখিত। তারপর একটা প্রশ্ন রাখছি, 7 তারিখ কার কাছে নির্বাচন চাইলো? উনি বলল রাষ্ট্রপতির কাছে বিধানই তো নাই।
নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধান যখন যিনি সরকার প্রধান থাকবেন তার কাছে। তখন বাংলাদেশ না, কোন রাষ্ট্র 1 মিনিটের জন্য সংবিধান যখন সরকারে কেউ থাকে না, তখন রাষ্ট্রপতি এককভাবে থাকে, তখন তখন তো তার কাছে স্পিকারও ছিল, খাবে। আমি শেষ ওই করি। সময় স্পিকারও ছিল। হ্যাঁ, আমি স্পিকার শেষ ছিল, করি। হ্যাঁ। দেশটা কিন্তু সমিতি না, ক্লাব না, একটা তামাশা না। একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না, একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। ওই 4 দিন তারা কে দায়িত্বে ছিল? ওই 4 দিনের ব্যাখ্যাটা কি? নির্বাচন চাইলো কার কাছে? স্পিকারের কাছে নির্বাচন চাওয়া যায়? স্পিকার কোথায়? নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধানটা কি? আমি প্রশ্ন রাখলাম। আচ্ছা, প্রশ্নকে উত্তর দিবেন। প্রথম বিষয় হচ্ছে, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কিভাবে পরিচালিত হবে। তখনও স্পিকারের পদ শূন্য হয় নাই, এবং তখনও রাষ্ট্রপতি ওখানে আছেন, এবং সাংবিধানিক যদি আর কেউ না থাকেন তাহলে রাষ্ট্রপতি দেশ শাসন করবেন। এবং রাষ্ট্রপতির হাতে জরুরি আমার অবস্থা জ্ঞান তাই ঘোষণা বলে, করে। আমি যদিও আইনের মানুষ না, শোনেন, আইন না, হ্যাঁ। এটাই হচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে আপদকালীন ঠিক আছে, ব্যবস্থা। আপনি বললেন। যদি না থাকে, এখানে কিন্তু ধরেন ভূমিকম্পে সবাই মরে গেছেন, রাষ্ট্রপতি সেটা সাহেব অন্য বেঁচে কথা। আছেন, তাইলে ঘটনাটা কি হবে? রাষ্ট্রপতির কাছেই এই যাবে। প্রশ্ন করুন। অতএব যখন একটা সাংবিধানিক পদ অস্তিত্ব আছে, অন্য কেউ নাই, তখন ধরে নিতে হবে ওই সাংবিধানিক পদের কাছে আমরা গিয়েছি। আর সরকার নির্বাচন দেয় না, আপনি বললেন। সরকার নির্বাচন দেয় না, সংবিধান অনুযায়ী নির্বাচন ঠিক সময় শুরু হয়, হবেই, সরকার থাকলেও হবে, না থাকলেও হবে। এই। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সরকার থাকলেও নির্বাচন হয়, সরকার না থাকলেও নির্বাচন হয়, তাহলে বিএনপি সাংবিধানিক ভাবে নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? নির্বাচন কাছে চায় না, রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে চেয়েছে। রাষ্ট্রের কাছে নির্বাচন চায় মানে কি? রাষ্ট্র কিভাবে চলে? রাষ্ট্রের দায়িত্ব কি? তাহলে তো কিছু লাগে না, রাষ্ট্রই চলুক। সরকার প্রধানের কাছে নির্বাচন হয়। আজকে ইউনূস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন? সে কি রাষ্ট্রের কাছে চাইছিলই তো 7 তারিখ, তাহলে আবার ডিসেম্বরের 25-এ গেল কেন? 7 তারিখ তো চাইছিলই যে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে আবার কেন 25শে ডিসেম্বরের মধ্যে চাইলো? এটা বললে হবে না। সরকার প্রধানের কাছে চাইতে হয়, এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য। 1 2 আমি আবারও বলছি, সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর। আপনি সংবিধানের একটা ধারা মানবেন, আরেকটা মানবেন না, একটা অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা হবে না। আপনি অলিখিত সংবিধান, ইউনূস সাহেব যে দায়িত্ব পালন করেছে সেটাই অলিখিত, এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে। সংবিধানই যদি থাকবে, আপনি সংবিধানে ঢুকতে পারছেন? কিভাবে ঢুকবেন? সংবিধানে বলা আছে নির্বাচিত সরকারের কথা। নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, তাহলে নির্বাচিত সরকারটা কোথায়? এখন আসেন, এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি নির্বাচনে যান, আমি সমাধান দিচ্ছি, এখানে মানে দুশ্চিন্তার কিছু নাই। এই প্রক্রিয়া যদি, যেহেতু আপনি ফেল করছেন, 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, এখন আপনি সংবিধানের মধ্যে নাই। এই সংবিধানের 7-এর ক ধারায় বলা আছে, পরে দেখে নিয়েন, যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে, সংবিধানের নিয়ম না মানে, কিংবা ভাঙার চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে। এটা লেখা আছে। সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যেটার কথা সবাই বলছে, আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই। কোনটা? অলিখিত সংবিধান মানলে। যে কারণে ইউনূস সাহেব নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে, এবং সবাই সেটা মেনে নিচ্ছে। এবং সেটা করার জন্য কি করতে হবে? আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে, সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই, ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে। যে এই সরকারের মেয়াদ 7ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইলো, এবং এর ভিতরে একটা নির্বাচন কমিশন গঠন করবেন, এবং উনি নির্বাচন করে চলে যাবেন। এইটুক করে গেলে আপনি সংসদ পর্যন্ত যাদেরকে নিবেন, সে বৈধ প্রক্রিয়া যাবে। নয়তো এই সংসদ নির্বাচন অবৈধ হবে, এবং তাদের যাওয়াটাই প্রশ্নবিদ্ধ হবে, এবং 5 বছর পরে হইলো এটার জন্য দণ্ড ফিস করতে হবে, নিশ্চিত থাকতে। আব্দুল নত্তু স্যার। বাজের পরে কার দণ্ড এবং দণ্ড হবে না, সেটার জন্য সংবিধানে থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। একটু আগে যে যুক্তিটা এসেছে যে সরকারের কাছে তো লোকে নির্বাচন চাইবে, আমরা কি শেখ হাসিনার কাছে নির্বাচন চাইতাম? মোটেও না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে বাধ্য। ওইরকম সংবিধান থাকলে ওই সময় রাষ্ট্র যে পরিচালনা করবে ওটা দিতে তারা বাধ্য। অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে নাই, না মানে থাকলে তাদের নিশ্চয়ই যুক্তিতর্ক আছে এটার পিছনে, সেটা তারা দিতে পারে। কিন্তু এই জন্য সংবিধান নাই, একটা অলিখিত সংবিধান চালু হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। এইটা বলা, এই সংবিধান অনুযায়ী এটা বৈধতা নাই। দ্বিতীয় হচ্ছে, সংবিধানের বাইরে যদি কোনো কাজকর্ম হয়, সেটা সংসদের মাধ্যমে র্যাটিফিকেশন করার নমুনা অতীতেও বাংলাদেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। ফলে এই সরকারের সময় কোনো ধরনের যদি অনিয়ম বা অন্য কোনো কিছু হয়ে থাকে, তাহলে সংসদে বসে সেটাকে র্যাটিফাই করা, সেটাকে আইনে পরিণত করা, সেটাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এই সংবিধানের মধ্যেই বলা আছে। ফলে এইখানে বিচার আচার হবে কি হবে না, এটাও ঠিক করবে আগামী নির্বাচিত সংসদ, সংবিধানের অধীনে। এবং সংবিধানের 7-এর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, কি বলা আছে আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো? এক লাইনে বলতে পারেন। হ্যাঁ, সংবিধানের 7-এর অনুচ্ছেদে বলা আছে,
খুব ভালোভাবে বলা আছে কি কথা যে এই জনগণের ক্ষমতার উৎসটা আসলে কি, এই সংবিধান কার মাধ্যমে ক্ষমতায়িত? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কেবল সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করা যায়। তাহলে সংবিধানের বাইরে যদি কোনো ক্ষমতা প্রয়োগ হয়ে থাকে সেটা নিয়ে আদালতে যেতে পারবে, এটা জনগণের অধিকার। কেউ বলতে পারে না যে অলিখিত সংবিধান আছে জনগণই রিড করতে পারবে না। জনগণের অধিকার আদালতের কাছে হাজির হওয়া। আপনি জনগণের যেই হোক সে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কিভাবে? একজন বলে যে আপনি সংবিধানের বিরুদ্ধে কিছু হয়ে থাকলে জনগণ আদালতে যাবে, আদালত থেকে রিড করবে, রিড করে আদালত সিদ্ধান্ত দিবে। তারপরে বলা আছে সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। এটার উপরে জুলাই ঘোষণা, কোনো ঘোষণা, সেপ্টেম্বর অক্টোবরের ঘোষণা কিছু হইতে পারে না। আমি এই সরকারের একটা সমস্যার কথা বলি। আপনি দেখবেন ফেব্রুয়ারির বইমেলা তারা নিয়ে আসে ডিসেম্বরে, আইনা বলে এটাই ফেব্রুয়ারির বইমেলা। তো এই ধরনের কাণ্ড কারখানা যদি কেউ করে, এটা তো চ্যালেঞ্জ হইতেই পারে, তাই না? পারে না? নিশ্চয়ই। এবার আসেন আরো জায়গা আছে, আরো আছে। আমি সেটাই বলছি, উনি একটা মজার কথা বলছেন, 3 মাসের মধ্যে নির্বাচন না করতে হলে ওই সংবিধান আপনি ওইটার জন্য সংবিধান বাতিল হয় না, ওইটার জন্য কেউ সংবিধান লঙ্ঘন করেছে, ওইটা দিয়ে প্রমাণিত হয় যে সংবিধান মানে নাই, সংবিধান লঙ্ঘিত হয়েছে, সংবিধান বিলুপ্ত হয়ে গেছে। আমাকে বলতেই হবে, একটা মানবেন আর আরেকটা মানবেন না, একটা করবেন আর একটা করবেন না, এই কথাটা আমাদের রাজ্জাকি ভাই বলেছেন। তো যে একটা মানে আর একটা মানে না, সে নিশ্চয়ই নিজের পছন্দ অনুযায়ী মানে এবং মানে না। তো কেউ যদি তার পছন্দ অনুযায়ী সংবিধান তো সংবিধান তো নাই, তার মানে পছন্দ অনুযায়ী কেউ যদি সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, সংবিধান নিয়ে কেউ যদি পছন্দ অনুযায়ী নাড়াচাড়া করে, এর মানে এই না যে সংবিধান নাই। আপনি যদি নভেম্বর আমি যদি এখন এই ক্যাপটা নিয়ে নাড়াচাড়া করি, আমি যদি এই ক্যাপটা আমার পায়ের তলে রেখে দেই, তার মানে এই না যে এই ক্যাপটা নাই, এই ক্যাপটা আছে। আমি এটা নিয়ে তালটি বাল্টি করতেছি। নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে বলে তালটি বাল্টি করো না, চিটাঙ্গের ল্যাঙ্গুয়েজে বলে লড়র ভড়র কইরো না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এইটা নিয়ে লড়র ভড়র যদি কেউ করে তাহলে লটার ফটরকারী জবাব দিবে, আমি কেন জবাব দিব? আমি তো জনগণ।